স্রোতের ভালোবাসাকে পরখ করতে এবার স্রোতেরই বান্ধবীকে ব্যবহার করলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতেই দেখতে থাকুন। সার্থকও হঠাৎ করে একদিন যখন দুম করে স্রোতের বান্ধবীকে রেস্টুরেন্টে ডেকে বলতে থাকে যে আমার তোমার সাথে জরুরি কিছু কথা আছে, আমি আশা করব যে তুমি কোনো মতে আমার কথাটা ফেলবে না। ঠিক সেই মুহূর্তে স্রোতের বান্ধবী বলতে থাকে যে কেন, কী দরকার হঠাৎ করে পড়লো সার্থক স্যার যে আপনি আমাকে একান্তই আমার সাথে রেস্টুরেন্টে দেখা করতে চাইছেন, বলুন তো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তুমি রেস্টুরেন্টে আসো, তারপর সব কিছু জানতে পারবে। অন্যদিকে যখন স্রোতকে কোনোরকম কোনো কিছু না জানিয়ে স্রোতের সেই বান্ধবী যখন সার্থকের সাথে রেস্টুরেন্টে গিয়ে বসে, ঠিক সেই মুহূর্তে স্রোতের বান্ধবী বলতে থাকে যে স্যার এরকম করে স্রোতকে না জানিয়ে আমাদের একান্তই দেখা করাটা মোটেও কিন্তু ভালো দেখা যাচ্ছে না। কারণ স্রোত যদি কোনো মতে আমাদেরকে দেখতে পেয়ে যায় এবং ও যদি আমার সম্পর্কে আপনাকে নিয়ে ভুল ধারণা পোষণ করে বসে, তখন কিন্তু আমাদেরই বিপদ বাড়বে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দেখো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কতটা লয়াল নিজেদের বন্ধুত্বের মধ্যে, কিন্তু তার শর্তে তোমাকে আমার একটা হেল্প করতে হবে। যদি তুমি সত্যিকার অর্থেই স্রোতের প্রতি এতটাই কনসার্ন থেকে থাকো, তাহলে স্রোতকে ওর সংসার জীবনটা ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে একটা প্রয়াস করতে হবে। ঠিক সেই মুহূর্তে স্রোতের বন্ধু বলতে থাকে যে কী ব্যাপার স্যার, কী হয়েছে, এটাকে আপনি আমাকে একটু খুলে বলবেন। অনেক এরকম হেয়ালি করে স্রোতও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে, এবার আপনিও হেয়ালি করছেন, আমি কিছুই বুঝতে পারছি না, কী হয়েছে আমাকে একটু বলবেন। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আচ্ছা তোমার কি মনে হয় যে আমি কি স্রোতের জন্য সত্যিই যোগ্য, আমি কি স্রোতের জন্য সত্যি কম্প্যাটেবল। ঠিক সেই মুহূর্তে স্রোতের বান্ধবী বলতে থাকে যে কেন স্যার হঠাৎ করে এই প্রশ্ন আপনি আমাকে করছেন কেন, কারণ আর যাই হোক না কেন আপনি প্লিজ কিছু মাইন্ড করেন না, কিন্তু এই কথাটা বলার তো এখতিয়ার আমার নেই, তাই না? আপনাদের পার্সোনাল ম্যাটার আমি কেন ইনভলভ হবো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে ইনভলভ হবে এই কারণে, কারণ এখন তোমার প্রয়োজন পড়ে গিয়েছে আমার লাইফে, আমার সংসার জীবনটাকে বাঁচানোর জন্য। কারণ তোমাদেরকে হয়তো বা স্রোত এখনও পর্যন্ত এই জিনিসটা খুলে বলেনি। স্রোত নিশ্চয়ই তোমাকে হেয়ালি করে এই কথাটাই বলার চেষ্টা করছে যে আমাদের সম্পর্ক খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে স্রোতের বান্ধবী বলতে থাকে যে হ্যাঁ এরকমই কিছু একটা হিন্টও দিয়েছে, কিন্তু সম্পূর্ণ কথাটা আমাদের কাছে এখনও খুলে বলেনি স্যার। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি তোমাকে সম্পূর্ণ কথাটা খুলে বলছি, আমি আশা করবো যে তোমার থেকে বাইরে অন্য কেউ যাতে এই কথাটা না জানে, ঠিক আছে তো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দেখো, আমাদের বিয়েটা রীতিমতো যখন আমরা করেছিলাম তখন আমার বাবাকে সুস্থ করার জন্য করেছিলাম, ইভেন ধরে নিতে পারো যে একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, এবং কন্ট্রাক্ট ম্যারেজ অনুযায়ী আমাদের বিয়েটা 1 বছরের জন্যই ছিল, এবং সেই 1 বছরের বিয়েটা আমাদের রীতিমতো 2 মাসের মধ্যে শেষ হতে চলেছে। তার রীতিমতো প্রস্তুতিও চলছে, কিন্তু একটা সত্য এটা না বললেই না যে আমি যখন স্রোতকে বিয়ে করেছিলাম তখন স্রোতের প্রতি আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস ছিল না, আর যদি থেকেও থাকে সেই সময় কোনোটা বুঝতে পারিনি। কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই আমি বুঝতে পেরেছি যে স্রোত আমার জন্য কতটা যোগ্য, এবং ওই হলো গিয়ে সেই একমাত্র মানুষ যে কিনা আমাকে সবসময় আগলে রাখতে পারবে এবং যে কিনা আমার যোগ্য। আর সেই জিনিসটা বুঝে ওঠার পরপরে আমি যখন স্রোতের কাছ থেকে ওর মনের কথা জানার চেষ্টা করেছি, তখন কোনো মতে স্রোত আমার কাছে ওর মনের কথাটা তুলে ধরেনি। ইভেন কি ও রীতিমতো আমার কাছ থেকে আলাদা হওয়ার চিন্তাভাবনা করছে, ও কোনো মতেই নিজে থেকে আমার কাছে ধরা দিতে চাইছে না। কিন্তু যেখানে কিনা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে স্রোত খুব ভালোভাবেই আমার প্রেমে পড়ে গিয়েছে এবং ও আমাকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু এই জিনিসটা কোনো মতেও স্বীকার করতে চাইছে না বিধায় আমিও ঠিক করে ফেলেছি আমি ওর কাছে ধরা দিব না। এখন এর জন্যই আমার তোমার একটু হেল্প চাই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।